আপনি বাঙালি হন বা নাই হন, জীবনের চলার পথে ধোঁকা তো আপনাকে খেতেই হবে। ধোঁকা খাওয়ার দুঃখটা বাঙালিদের নিরামিষ ধোঁকার ডালনা খেয়ে কিছুটা উপশম করা যেতেই পারে। ধোঁকার ডালনা করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতো, যতক্ষণ না এটা ফুলে দ্বিগুণ হয়ে ছোলার ডালটা মোটামুটি নরম হয়ে আসছে। এবারে এটাকে আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে সম্পূর্ণ ডালটাকে সামান্য জল দিয়ে বেটে নেব। ডালটা ভালোভাবে বাটার জন্য অল্প অল্প করে শুধুমাত্র যতটুকু জল প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে, কিন্তু ডালটা যেন খুব একটা পাতলা না হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন বেশ ঘন করেই বাটাটা হয়েছে। এবারে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এর থেকে কিছুটা পরিমাণ আমি রেখে দিচ্ছি এর সঙ্গে, বাকি যেইটা থাকছে তার সঙ্গে আরও কয়েকটা উপকরণ যোগ করে আমি আর একটা মশলা তৈরি করে নেব। একটা আমি ধোকার যে ডোটা তৈরি করব তার জন্য করে নিচ্ছি, আর একটা ধোকার ডালনার গ্রেভিটা তৈরি করব তার জন্য মশলাটা একসঙ্গেই রেডি করে নিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কা কিছুটা তুলে রেখেছি, বাকিটার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো। আমি গুঁড়োটা ইউজ করছি, তাহলে খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে। আপনারা কিন্তু গোটা মশলাটাও নিতে পারেন, একসঙ্গে বেটে নেবেন। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব। ধোকার ডালনার প্রাথমিক কাজগুলো সারা হয়ে যেতে সরাসরি চলে যাচ্ছি রান্নাতে। কড়াতে নিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। এবারে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা আলাদা করে রেখেছিলাম প্রথমে, তার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আদা কাঁচা লঙ্কা বাটার পেস্টটাকে হালকা একটু নাড়াচাড়া করিয়েই এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডালটা যেটা বেটে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে আপনাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করে নিই। ধোকার ডালনার সবথেকে ভালো স্বাদ পেতে কিন্তু এই সময়েই কয়েকটা উপকরণ দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ এটা তো দিতেই হবে, আর এর মধ্যে খুব সামান্য একটু চিনি কিন্তু ডোটা যখন এই নাড়াচাড়া করবেন তখন দিয়ে দেবেন। আর অবশ্যই এর সঙ্গে সামান্য একটু হিং দিতেই হবে। হিংটা দেওয়ার ফলে ধোকার ডালনার যে টেস্টটা হয় সেটা কিন্তু একদম একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এই ডালটা যতক্ষণ না একটু শক্তমতো হয়ে খুন্তির গায়ে এঁটে এঁটে যাচ্ছে বা শক্তমতো হয়ে আটকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে সমানে নাড়াচাড়া করতে হবে। এখন দেখুন একদম শক্তমতো হয়ে খুন্তির গায়ে আটকে আসছে। এবারে এটাকে ঠান্ডা করতে দেব। তবে তার আগে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। থালাটাতে ভালোভাবে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ধোকাটা ঠান্ডা হয়ে গেলে আমাদের তুলতে সুবিধা হয়। এবারে এর মধ্যে গরম যে ধোকার ডোটা তৈরি করে রাখলাম সেটা ভালো করে ছড়িয়ে চেপে চেপে এইভাবে বসিয়ে নেব। আমি উপরের তলটা আর একটু ভালো করে মসৃণ করে দেওয়ার জন্য হাত ব্যবহার করছি। তবে হাতে করে করতে গেলে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা জল আগে মেখে নিয়ে তারপরে করবেন, কারণ ডোটা যথেষ্ট গরম থাকে। আর এদিকে যেই কড়াটাতে ডোটা রেডি করেছিলাম তাতেও সামান্য জল দিয়ে দিচ্ছি। এর গায়ে যেই ডালটা লেগে আছে এটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবারে থালার এই যে ডোটা সম্পূর্ণ যতক্ষণ না ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে এটা যখন শক্তভাবে বসে গেছে তখন এটাকে কেটে নিচ্ছি। আমি বরফির আকারে কাটছি, আপনারা গোল বা চৌকো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। তবে ধোকার ডালনা সাধারণত একটু বরফির আকারে কেটে নিলে দেখতে ভালো লাগে, বা আমরা ছোটোবেলা থেকে ধোকার এরকম বরফির শেপটা দেখেই তো অভ্যস্ত। তো আমি বরফির আকারেই কেটেছি। ধোকাগুলো এবারে ছাঁকা তেলে ভাজতে হবে, সেজন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধোকাগুলোকে দুটো পিঠ ভালো মতো যতক্ষণ না লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। তবে এ সময় খেয়াল রাখবেন খুব অনবরত নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে এ সময়। ধোকাগুলো যখনই এরকম বেশ সুন্দর লালচে সোনালি রঙটা চলে আসবে এবারে তুলে নেব।
আর এই ধোকা ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বিকালে চায়ের সঙ্গেই বলুন বা হালকা একটু মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যখনই ধোকার ডান্ডার জন্য আমাদের বাড়িতে এরকম ধোকা ভাজা হয়, তো ভাজাগুলো বেশ কয়েকটা উঠে যায়। আর বাকি ধোকাগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। সব ধোকাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর কড়াতে বেশ অনেকটা পরিমাণে তেল আছে, তাই আমি কিছুটা পরিমাণ তেল কিন্তু তুলে নেব। এতটা তেল আমাদের মশলা কষানোর জন্য লাগবে না, এমনিতেও নিরামিষ মশলা কষাতে খুব বেশি তেল লাগে না। অল্প কিছুটা পরিমাণ রেখে বাকি সম্পূর্ণ তেলটাই কিন্তু আমি প্রায় তুলে নিচ্ছি। এবারে যেটুকু তেল আছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। প্রথমে ফোড়নের মশলা হিসাবে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কা কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো ব্যবহার করেছি। এগুলো হালকা একটু ভাজা গন্ধ উঠে যেতে এর মধ্যে আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে যাবে বা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, এর মধ্যে আরও একটু পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও ততক্ষণ ভালো মতো কষাতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে যাচ্ছে। তো দেখুন টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে একদম মশলার সঙ্গে মিশে গেছে, আর সাইড থেকে কিন্তু আবারও কষাতে কষাতে মশলাটার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, এটা শুধুমাত্র যাতে কালারটা খুব সুন্দর আসে সেজন্য দিয়েছি। বা আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে সেই কড়া ধোয়া জলটা দিয়ে দেবো। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে যেটুকু ডাল লেগে আছে সেটা ব্যবহার করার জন্য এই কড়া ধোয়া জলটা দিচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ সত্য না। হ্যাঁ, একদিক থেকে সেটা সত্য, তবে তার থেকেও বড় কাজ হলো এই কড়া ধোয়া জলটার মধ্যে যে ওই গ্রেভির মতো ডালটা লেগে আছে সেটা কিন্তু এই ধোকার ডালনার যে গ্রেভিটাকে সেটার মধ্যে একটা থিকনেস এনে দেবে। একদম পাতলা মতো ধোকার ডালনাটা দেখতে হবে না, অথচ বেশ সুন্দর একটু ঘন ঘন মতো গ্রেভিটাও দেখতে লাগবে এই কড়া ধোয়া জলটা দেওয়ার ফলে। তো সেজন্যই আমি কড়া ধোয়া জলটা প্রতিবারেই কিন্তু ব্যবহার করি। এবারে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি, কারণ ধোকাটা ফুটলে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল শুষে নেবে। তো সেই অনুযায়ী যতটা পরিমাণ আপনারা ধোকা রান্না করবেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে, নাহলে কিন্তু দেখবেন তরকারিটা হয়ে যাওয়ার পরে ধোকার ডালনার গ্রেভিটা একদম শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে আমি একটা নিজস্ব টাচ দিচ্ছি। নিজস্ব টাচ বললে ভুল হবে, এটা আমার মা করে তাই আমিও করি। অনেক সময় কিশমিশ বাটাও দেয় বা অনেক সময় গোটা কিশমিশও দিয়ে দেয়। আর এখানে আমি অল্প একটু হিং দিয়েছিলাম, সেটা কিন্তু কোনোভাবে ওই ভিডিওর অংশটুকু কাট হয়ে গেছে। আপনারা অবশ্যই এই জলটার মধ্যে অল্প একটু হিং দিয়ে তারপরে ধোকাগুলো দেবেন। আর এখানে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকেই জলটা দেওয়ার পরেই ঠান্ডা জলের মধ্যেই বা কুসুম গরম জলের মধ্যেই ভাজা ধোকাগুলো দিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যতক্ষণ না জলটা এরকম টকবক করে ফুটছে তার আগে কিন্তু ধোকাগুলো দেবেন না। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কোনো রকম ঢাকা না দিয়ে রান্নাটা হতে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। তো প্রায় 7-8 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। যেহেতু আমরা বাটা মশলার সঙ্গে গরম মশলা ব্যবহার করেছি তাই এ সময় কিন্তু খুব সামান্য একটু গরম মশলা দিলাম, আর দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের মতো। এতে করে গরম মশলা আর ঘিয়ের স্বাদ আর গন্ধটা ভালো মতো ধোকার মধ্যে ঢুকেও যাবে, আর ধোকাগুলো আরও কিছুটা পরিমাণ জল শোষণ করে বেশ ভেতর পর্যন্ত ফুলে উঠবে। আর দেখে তো বুঝতেই পারছেন এতক্ষণ ফোটার পরেও কিন্তু একটা ধোকাও ভাঙেনি, সম্পূর্ণ প্রত্যেকটা ধোকা গোটা গোটা আছে। তো এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে ধোকার ডালনা একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের বানানো ধোকাও একটাও ভাঙবে না। অবশ্যই নিরামিষ ধোকার ডালনা একবার এভাবে বানিয়ে দেখুন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।